হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যে সুপ্রিম কোর্টে এসএসসি 2016 মামলার মামলাতে স্কুল সার্ভিস কমিশনের ঠিক অবস্থানটা কোন জায়গায়। সেখানে পুঙ্খানুপুঙ্খ আমি ব্যাখ্যা করেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে শুরু করে 17ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তাদের বয়ান কিভাবে করেছে, কি করেছে, কেন করেছে। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মাফ করবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আই এম সরি ফর ইট, ওই যে মধ্যশিক্ষা পর্ষদ, তিনারা কিন্তু 19শে ডিসেম্বর 2024 সুপ্রিম কোর্টে বলেন যে টোটাল রেকমেন্ডেশন আমরা পেয়েছি 5189 এবং তার ভিত্তিতে আমরা নিয়োগ দিয়েছি। এখন এই যে 5189 জন যে মধ্যশিক্ষা পর্ষদ বলছি, তাদের অবস্থানটা কোথায়? দেখুন, যদি আমরা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে ভাবি যে দুটি হচ্ছে অটোনমাস বডি, একটা আর্টিকেল 12 অথরিটির আন্ডারে দুটো অটোনমাস বডি, একটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তো দুটো অটোনমাস বডির মধ্যে কিন্তু কোনো মিল নেই। এসএসসি প্রথমে বলেছিল 1212, তারপরে বললো 5485, তারপরে বললো 5303। মধ্যশিক্ষা পর্ষদ সে প্রথম থেকেই বলে আসছে 5189, প্রথম থেকে মানে 19শে ডিসেম্বর বা 10ই ফেব্রুয়ারি 2025 আর 19শে ডিসেম্বর 2024। এটা নিশ্চয়ই আমাদের কাছে ভাবতে অবাক লাগছে যে একটা আর্টিকেল 12 অথরিটির আন্ডারে দুটো অটোনমাস সেগমেন্টস, তাদের মধ্যে মেলবন্ধন নেই, বা তারা কোনো কথা বলছেন যেটা সরকারের পারমিশন নিয়ে কথা বলছেন না। কারণ এসএসসি হোক বা ডব্লিউবিবিএসসি হোক, তাকে যদি একটা নিয়োগ করতে হয় কিংবা ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হয়, কিন্তু ভ্যাকেন্সি ফিল আপ করতে হয়, তাকে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে তার যে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট সেখান থেকে পারমিশন নিতে হয়, ক্যাবিনেট মিটিংয়ের পারমিশন করতে হয়, এবং তারপরে সেখান থেকে ভ্যাকেন্সি স্টেটমেন্ট বেরিয়ে ফিনান্স ডিপার্টমেন্টের পারমিশন নেওয়ার পরে একটা পোস্টে নিয়োগ করা যায়। তাহলে এত কিছু তার প্রসেসিং আছে। সেখানে মধ্যশিক্ষা পর্ষদ এক কথা বলছে, আবার এসএসসি এক কথা বলছে, এবং সবচেয়ে বড় ব্যাপার 19শে ডিসেম্বর 2024 মধ্যশিক্ষা পর্ষদের যিনি আইনজীবী ছিলেন, তিনি সুপ্রিম কোর্টে পরিষ্কার করে বলছেন যে এসএসসি যে কোনো টেন্ডার ছাড়া নাইসাকে কেন যে স্ক্যান করার জন্য এই প্রোগ্রাম লিস্ট করেছিল সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। অর্থাৎ দুটো সংস্থার মধ্যে মেলবন্ধন নেই, এটা কিন্তু পরিষ্কার হচ্ছে। কিন্তু কেন প্রশ্নটা হবে, এই ধরনের ঘটনা ঘটছে কেন? তাহলে মধ্যশিক্ষা পর্ষদের অবস্থানটা কোথায়? যদি খুব সহজ করে ভাবতে গেলে মধ্যশিক্ষা পর্ষদের যে জানে না তা নিশ্চয়ই নয়। কারণ আমরা এর আগে আমি বলেছিলাম যে আমাদের সময় কি হতো, একটা অ্যাপয়েন্টমেন্ট এসএসসি দিত রেকমেন্ডেশন, সে রেকমেন্ডেশন আসতো ডিআই অফিসে একটা, যিনি ক্যান্ডিডেট সে পেত একটা, এবং স্কুলে যেত 1 কপি। তাহলে এই 3 কপি যাওয়া হতো। সেই স্কুলের সঙ্গে ক্যান্ডিডেটের যে তার ইন্ডিভিজুয়াল সিটস, সে সিটগুলো মেলার পরে সেটা ডিআই অফিসে মুভ করতে হতো। ডিআই অফিসে মুভ করার পরে সেখান থেকে এডুকেশন ডিপার্টমেন্ট, এডুকেশন কমিশন, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পারমিশন হয়ে আবার ডিআই অফিসের থ্রু দিয়ে বিদ্যালয় এলে তার অ্যাপ্রুভেল হতো। তাহলে একজন গভর্নমেন্ট এমপ্লয়ির বেতন স্টার্ট হতে গেলে এত কিছু তার প্রসেসিং আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ রেকমেন্ডেশন ইস্যু হয়েছে তার থেকে বেশি নিয়োগ হয়েছে, যে পরিমাণ ভ্যাকেন্সি স্টেটমেন্ট তার থেকে বেশি নিয়োগ হয়েছে। এবং হাই স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা রেগুলেট হতো। কিন্তু দেখলাম 2018 সালের পর থেকে, ঠিক এই 2016 সালের এসএসসি প্যানেলের যখন ঠিক নিয়োগ হবে 2018 সাল থেকে, তো সেই 2018 সালের শেষ থেকে নিয়োগের সময় দেখা গেল
যে মধ্যশিক্ষা পর্ষদকে অ্যাপয়েন্টিং অথরিটি করে দেওয়া হলো, একটি বিশেষ মেমোরান্ডাম বা বিশেষ নোটিফিকেশান করে এই মধ্যশিক্ষা পর্ষদকে করে দেওয়া হলো অ্যাপয়েন্টিং অথরিটি। এখানেই প্রশ্ন জাগছে যে যেখানে আমাদের সময় স্কুলে ম্যানেজিং কমিটি নিয়োগ দিত, মাফ করবেন, সেখানে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টিং অথরিটি হওয়ার পর থেকেই কিন্তু নানা রকম ডিসক্রিপেন্সি হচ্ছে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে এমনও কিছু রেকমেন্ডেশন এসেছে, যখন রেকমেন্ডেশন নিয়ে কোনো ক্যান্ডিডেট জয়েন করতে গেছেন, দেখেন না সেই স্কুলে অলরেডি ভ্যাকেন্সি ফিল আপ হয়ে আছে। আবার কোনো রেকমেন্ডেশনে তিনি যখন জয়েন করতে যাচ্ছেন, তিনি গিয়ে দেখেন যে ওই স্কুলে ওই পোস্টে কোনো ভ্যাকেন্সি নেই, তাকে আবার রিরেকমেন্ডেশনের জন্য অ্যাপ্লাই করে তাকে আবার পোস্টে স্যাংশন করতে হচ্ছে। কিন্তু এগুলো কেন? এই ডিজিটাল যুগে এই ডিসক্রিপেন্সি, এই রকম ঘটনা ঘটছে কেন? তার কারণটা হচ্ছে একটা, যে নিশ্চয়ই সৎ এবং অসৎ পথে দুটো ব্যাপার আছে। ঘুর পথে এই রেকমেন্ডেশন জালিয়াতি করে অনেকে কিন্তু নিয়োগ হয়েছে, সেটা আমরা সবাই জানি। কখনো র্যাঙ্ক জাম্পিং হয়েছে, কখনো নাম্বার ম্যানিপুলেশন ইন ওএমআর সিট হয়েছে, কখনো তার মানে যে পরিমাণ রেকমেন্ডেশন তার থেকে বেশি নিয়োগ হয়েছে, যে পরিমাণ ভ্যাকেন্সি তার থেকে বেশি নিয়োগ হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে তো আছে আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল, যার প্যানেলের নাম ছিল না, তাকে চাকরি পাওয়া হয়েছে। মানে মাফ করবেন, প্যানেলটা এক্সপায়ার করার পরে নিয়োগ হয়েছে। আবার বিয়ন্ড দি প্যানেল, যার প্যানেলের নাম আদৌ ছিল না, তাকে নিয়োগ করা হয়েছে। প্রশ্ন হবে, এত কিছু ঘটনা ঘটছে, মধ্যশিক্ষা পর্ষদ যিনি অ্যাপয়েন্টিং অথরিটি, তিনি কি কিছু জানতেন না? 5189 ফিগারটা তিনি বলছেন। তার মানে মধ্যশিক্ষা পর্ষদের অবস্থান সহজ ভাষায় আমাদের, যদি আমরা এটাকে সমীকরণের সূত্রে নিয়ে আসি, তাহলে এটা এই দিকেই যাচ্ছে যে কোনোভাবে মধ্যশিক্ষা পর্ষদ হয়তো স্টেট গভর্নমেন্ট কিংবা এসএসসির সঙ্গে যুক্তি করে ইচ্ছা করে এই ডিসক্রিপেন্সি সৃষ্টি করছে, যাতে বিচারকরা এই সিদ্ধান্তে উপনীত হয়, যে সিদ্ধান্তে উপনীত হয়েছিল হাইকোর্ট, যেখানে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের রায়ে পরিষ্কার বলা আছে যে আমরা চেয়েছিলাম যে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি কোঅপারেশন করবেন, কিন্তু বারে বারে ওনারা কোঅপারেশন করেননি, তার জন্যই পুরো প্যানেলটা সেট বা ক্যান্সেল করে দেওয়া হলো। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কি সেই সিদ্ধান্তে আসাতে এগিয়ে যাচ্ছে, যেখানে এইরকমভাবে চাল খেললে বা এরকমভাবে একটা ডিসক্রিপেন্সি সৃষ্টি হলে সেখানে একমাত্র পথ হবে যে তাহলে পুরো প্যানেলটা ক্যান্সেল হওয়ার দিকে এগোতে পারে? এটি বোধ করি আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।